বাবা, চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে? ভালো ভাই, ভালো, সব পজিটিভলি নেন। এই তিনটা কাজ তো করতেই হবে, কোনো উপায় নাই। রক্ত গরম, মাথা ঠান্ডা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাথা ঠান্ডা। এখন ভারতীয় দালালদের হুঁশ নাই, ওরা এখন হতবাক। বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা। লন্ডনে প্রফেসর ইউনূস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য। অনেকটা অবাক করার মতো বিষয়। ইলিয়াস ভাই এবং পিনাকি দাদাকে ধন্যবাদ। যাক, বাংলাদেশ বেঁচে গেছে, যদিও আমরা ক্ষত বিক্ষত হচ্ছি। বৈঠকের ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো, তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই। সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেটাই এই বৈঠকের মধ্য দিয়ে করেছে। রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে। এই মিটিংটা ঐতিহাসিক ছিল, কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ করায়ত্তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে, সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপির মধ্যে দূরত্ব কমেছে, ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে, আমি বলবো না পরাজিত করা গেছে। এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেকে মনে করতেছে কোন দেশ, নামটা কইয়াই দিই, কাতার। গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে, আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে, আমাদের সমস্যাটা বুঝতে পারছে। অ্যাটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে। আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপের মধ্যে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে, তার কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক। এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসতেছি। ম্যাডাম খালেদা জিয়া নিজে ইন্টারভেন করছেন, এটা আমাদের একটা বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময়, যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক। তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই। যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয়। আপনাদের মনে আছে না কিভাবে ইসকনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে, যখন আমরা সবাই আসলে এক ছিলাম? রক্তারক্তি হয়েছে, সারা দেশে কি অস্থিরতা শুরু করছিল। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূসের সরকারের দূরত্ব কমছে, কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়াপন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে। আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানোভারিং করার জন্য। আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে, ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই। আমরা আর ভারতের দাসত্ব করব না, কথা ক্লিয়ার। তবে গতকালকে কি কি বিষয়ে আলাপ হয়েছে? মূলত 3টা পয়েন্ট আলাপ হয়েছে। কি সেই পয়েন্টগুলা? 1 নাম্বার পয়েন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন। এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল, সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা। বাংলাদেশে যেন খুনি, জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোনো অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয়। 2 নাম্বার, স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া। তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরিভাবে নষ্ট করে দিছিল। আমরা যেন আর কখনোই পুরনো সেই অবস্থায় ফিরে না যাই। আর সেটা করতে হলে সবসময় ইন্ডিয়া প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সে উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দুরূহ হয়ে পড়বে। এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল।
কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ্পরে যায় পড়ছে। 3 নাম্বার, জুলাই অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছেন। এই ধরনের অপতৎপরতা থেকে সেনাপ্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে। সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না। তার অসহযোগিতার কারণে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী তাকায় আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না। আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়। 2 জন মানুষ যেই মত ঐক্যে পৌঁছাইতে 1.5 ঘন্টা টাইম নেন, সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে কারা নিয়ে গেছিল সেটা আপনারা জানেন। এরাই বাংলাদেশে ইন্ডিয়ার পারপাস সার্ভ করা গোষ্ঠী। খেয়াল করে দেখেন, তারেক রহমানের বিরুদ্ধে এক পক্ষ, আর এক পক্ষ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কামান দেখা শুরু করছিল। বিএনপির সিনিয়র নেতারা এই কাজ শুরু করছিলেন, কিন্তু দুঃখজনক, হতাশাজনক। এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সের না, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের। কিভাবে? বাংলাদেশে এই অগাস্ট বিপ্লবের পরে এমন 2 জন ব্যক্তি ছিলেন যাদের আমজনতা বিতর্কের ঊর্ধ্বে রাখছিল। একজন প্রফেসর ইউনূস, আর একজন তারেক রহমান। যেই রাষ্ট্র প্রায় 1 শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে, রাষ্ট্র হিসাবে গড়ে ওঠেনি, জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি, সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না, একজন মহামানবের হাত ধরে, একজন মহাপুরুষের হাত ধরে, একজন বিশাল মানবের হাত ধরে। থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে, গ্রেট ম্যান থিওরি। যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে, বড় মানুষের দিকে তাকায় থাকে, আশা আর নির্ভরতা খুঁজে। উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি যাদের জন্মই হয় একটা বিশেষ সময়, একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে। কার্লাইল বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা, বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা, অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি, সাহস, নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায়। একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভাইসা চলে, কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন। সমাজ বা রাষ্ট্র না, ব্যক্তি বা ব্যক্তিত্বই প্রধান পরিবর্তনকারী শক্তি। তিনি ইংরেজিতে বলছিলেন, দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান। ইংরেজি যেহেতু কইছেন, ঠিকই কইছেন, তাই না? বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র। কার্লাইলের মতে এইরকম গ্রেট ম্যানরা না আসলে, তাদের জন্ম না হলে ইতিহাস একেবারে অন্যরকম হতো। যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয়, মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খোঁজে। বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় না, ইনস্টিটিউট দাঁড়ায় নাই, যা দাঁড়াইছিল হাসিনা তো ধ্বংস করে দিয়ে গেছে। তো মানুষ যাবে কোথায়? যাবে সেই আশা আর ভরসার কাছে। বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর ইউনূস, আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান। 5ই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইউনূস সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচে আছে, আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে। এই বিশ্বাসে মানুষ টিকেছিল। এই বিশ্বাসের মূল্য অনেক, এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ, কিছু শক্তি। কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছিল। শুক্রবার দিন লন্ডনে একটা ফলপ্রসূ বৈঠক করলেন, তখন এর ব্যাপারে স্বস্তি জানাইলো বিএনপি, স্বস্তি জানাইলো অন্যান্য রাজনৈতিক দল, স্বস্তি জানাচ্ছে বাংলাদেশের আপামর জনগণ। 18 কোটি মানুষ খুশি যে এখন হয়তোবা একটা শান্তির পথে দেশ যাচ্ছে। ঠিক তখনই ওই মূর্খের দলরা, ওই লেরি কুত্তাগুলা চিল্লায় চিল্লায় বলতেছে কে জিতলো কে হারলো। যখন বিএনপি খুশি, যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খুশি, তো মিয়া বিবি রাজি, তো হাম কে করেগা কাজী অবস্থা রয়েছে। এই লেরি কুত্তাগুলা ঘেউ 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 করতেছে, পানি ডালেন পানি একটা ছেলের মধ্যে লেরি কুত্তা, গাওলা কুত্তা সকাল থেকে আরম্ভ করছে কত ধরনের প্রশ্ন। বলতেছে ইউনূসের নাকি সেফ এক্সিট নেওয়ার জন্য তারেক রহমানের সাথে একটা লাইন করছে। আর তারেক সাহেব তার যে কেসটা আছে, সেই যে 24-এর গ্রেনেড হামলা, সেইটার থেকে বাঁচার জন্য ইউনূসের সাথে কম্প্রোমাইজ করতেছে। মানে এখন কি কম বলে জেনি পাবেন, পানি ঢালবেন। এরা অ্যাকচুয়ালি দেশটা ডুবাইব, দেশটা শান্তি মতো থাকতে দিবে না। বৈঠকের ছোটখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো, তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই। সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে। এর মধ্যে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মোহাম্মদ ইউনূস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির, আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারির 12 তারিখে
আমাদের পরবর্তী নির্বাচন হবে। 12 তারিখ কেন, সেটা হচ্ছে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে নির্বাচন, এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝিতে 16 অথবা 15 তারিখ, তার আগে 15 তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল, যে কারণে ওই তারিখটাকে করা হয়নি। তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে। তো 12 তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমার কাছে থাকা যে তথ্য সেটা। তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস। তো এটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে, বা ডক্টর ইউনূস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করবো না, মার্চে নিয়ে যাব, এরকম কোনো কিছু হয়নি। ওনারা এটা বলেছেন, উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই, নির্বাচন এইভাবেই হবে। এখন এত ফলপ্রসূ একটা কেন হইল, এটার কিন্তু কিছু কারণ আছে। এই বৈঠক করানোতে কারো ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষের আছে। সেটা হচ্ছে কিছু মানুষকে এই বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট। এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো। এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো, এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইতো। গণমাধ্যমে এসছে, এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপরে জনাব খলিলুর রহমান, এরপরে হচ্ছে শফিকুল আলম, আরও বোধহয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে। আচ্ছা, এরা সবাই ছিলেন। এই কথাটা সত্য কথা না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, ডকচেস্টার হোটেল, সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইড পার্ক, এটার পাশের একটা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন। পার্ক লেনের উপরে সেই হোটেলটা। এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রুমে করেন নাই। তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো। খুবই আন্তরিকতা দেখিয়েছেন, একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন। এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন, দুজনের কুশল বিনিময় করেছেন। তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন, এটা অনেক সুন্দর জায়গা, হাঁটতে গিয়েছিলেন কিনা, এই ধরনের আলাপ হয়েছে। এরপরে ওইখানে যেই সুটটাতে বসে আপনার বৈঠকটা হয়, সেখানে প্রথমে এই যে 4 জনের নাম বললাম আমি, শফিকুল আলম, খলিলুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির, ওনারা ছিলেন ওইটাতে। এটা সত্যি কথা, ওনারা ছিলেন। এবং ওনাদেরকে ঠিক 10 থেকে 15 মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয়, এবং ওনারা চলে যাওয়ার পরে 1 ঘন্টা 15 মিনিট জনাব তারেক রহমান এবং ডক্টর ইউনূস একটা বৈঠক করেছেন। সেখানে কেউ ছিল না, একজন মানুষও ছিল না। এটা যেসব গণমাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে, এটা কিছু কারণ আছে বলার। ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনূসের সাথে বৈঠক করেছেন, এটা একটা ব্যাপার। আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই খবরগুলো ছড়ানো হয়েছে, এরকম কোনো কিছু ঘটে নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক, এই যে 2 জন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল 9টা থেকে যে বৈঠকটা তারা করেছে, সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, আমরা এটাই চেয়েছি। এখানে কে কীভাবে কি বললো না বললো, আমার মনে হয় এগুলো করেও আবার এই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না। অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের 2 জনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসী প্রস্তুতি নেই। যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই। আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। আমি রুমিন ফারহানার মতো রোগী, মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রোগীরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায়, এগুলো জাস্ট কুকুরের ঘেউ। ওরা হচ্ছে সমাজের প্যান্ডেমিক, ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি, ওরা হচ্ছে যক্ষা, ওরা হচ্ছে কলেরা, ওরা হচ্ছে এইচআইভি পজিটিভ, ওরা হচ্ছে এই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।